ঐক্যমত্য কমিশনের সুপারিশের সঙ্গে কয়েকটি দলের বক্তব্য বিবৃতির মিল পাওয়া যায়। মন্তব্য ফখরুলের, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার আহ্বান। পরবর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংসদ নির্বাচনে প্রার্থিতার বয়স 23 ও ভোটারের বয়স 16 করার আহ্বান এনসিপির। হত্যাযজ্ঞে অংশ নেওয়া আওয়ামী লীগ কর্মীরা ঝটিকা মিছিল করছে, অভিযোগ সার্জিসের। প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। জাতীয় সম্প্রচার সংস্থা গঠন, একাধিক মালিকানার বিষয়টি বাদ দেয়া সহ 20 দফা সুপারিশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ওয়ারিয়র্স অব জুলাই। দেশের প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত। এই যাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপি বিআরটি এর অভিযান। উৎসব ঘিরে মার্কেটে মার্কেটে বেড়েছে বেচাকেনা, ভালো লাভের আশা ব্যবসায়ীদের। কুমিল্লা মেডিকেলে দফায় দফায় হামলার শিকার যমুনা টিভির 2 সাংবাদিক সহ 4 জন। ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যু সংবাদ সংগ্রহের জের। কুমিল্লা মেডিকেলের অনিয়ম নিয়ে নিউজ করেছি। অজ্ঞাত একটা ফোন আসছে, সম্ভবত মেডিকেল কলেজের যে বর্তমান ডিরেক্টর আছে, সে ওপেন অর্ডার দিতেছে যে সাংবাদিকদেরকে আগে পিটাও, তারপরে ওদেরকে বাইন্দা ভাড়ায় রাখো। 2 বছর পর সুদানের রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেল সেনাবাহিনী। আরএসএফ এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক দলের কাছে দেয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের কিছু প্রশ্নমালা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। কমিশনের প্রশ্নমালার সাথে কয়েকটি দলের বক্তব্যের মিল পাওয়ায় জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে একথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ঐক্যমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরে। 6টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের উপর রাজনৈতিক দলের মতামত চেয়ে স্পিডশিট বা প্রশ্নমালা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে উত্তর হিসেবে শুধু হাঁ বা নায়ের অপশন রাখা হয়। রোববার ঐক্যমত্য কমিশনে সেই প্রশ্নমালার উত্তরই জমা দেবে বিএনপি। তবে কিছু সুপারিশে হাঁ বা নায়ের পরিবর্তে দলীয় অবস্থান জানাবে দলটি। আলাদা বক্তব্য দেওয়া দরকার, সেটা আমরা বক্তব্য দিচ্ছি। এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি। গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ প্রশ্নমালায় না রাখার সমালোচনা করেন। সংবিধানের প্রস্তাবনার প্রিয়াম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। মির্জা ফখরুল বলেন, কমিশনের প্রস্তাবনায় এমন সুপারিশ করা হয়েছে যেখানে রাজনীতিবিদদের বদলে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের নিয়োগে অযৌক্তিক প্রচেষ্টা বাড়বে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন
এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবে সাংবিধানিক ও আইনি ভিত্তির জন্য নির্বাচিত সংসদের উপর জোর দেন বিএনপি মহাসচিব। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয়। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপযুক্ত সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছরের বদলে 23 বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আর ভোটাধিকারের বয়স 16 বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে দলটি। সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বলেন, রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাব ও মতামত জমা দেবে তারা। এছাড়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। তবে এই 111টি সুপারিশ নিয়ে আরও আলোচনা দরকার মত এনসিপির। 23 মার্চ দুপুর 2টার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যালয়, এখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে। যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে। তারা কেউ নিরপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যমুনা টিভিকে সার্জিস জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সক্রিয় হতে হবে। কেউ যেন আওয়ামী লীগের পক্ষে সুপারিশ না করে। এ সময় জার্মান গণমাধ্যম ডয়েচ ভেলেকে দেয়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন সার্জিস আলম। জানান, হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্ররোচনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধেও ছিল আরাফাতের প্ররোচনা। এখনও তাদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা, এ মন্তব্য করেন সার্জিস। বলেন, অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সাধ্যমতো এগিয়ে আসে, তাহলেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার সম্ভব। আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু সেই 5ই আগস্টের পূর্ববর্তী সময়টিতে কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুর নিয়ম নীতির তোয়াক্কা না করে মানুষের উপর এভাবে আক্রমণ চালিয়েছে। ওই মানুষগুলোই আবার এভাবে এখন বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে। তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরো সক্রিয় ভূমিকা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা উচিত ততটুকু সহযোগিতা করে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচারের আওতায় আনা সম্ভব। গণমাধ্যম দুর্নীতির রোধকে সামনে রেখে 20টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ নিয়ে ব্রিফ করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন। সুপারিশে বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন, জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করে একটি স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাবও রয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে। তাছাড়া ছোট আকারের মিডিয়া কোম্পানিতে কর্মীদের শেয়ার দেয়া বাধ্যতামূলক করা যেতে পারে রয়েছে এই সুপারিশ। একই ব্যক্তি যেন একাধিক গণমাধ্যমের মালিক হতে না পারে, এই বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। গণমাধ্যমের আইনগত দিকও রয়েছে সুপারিশমালায়। সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রস্তাব করা হয়েছে। এদের প্রত্যেকের সমস্যা একরকম নয়, এক একজনের এক এক রকম সমস্যা, কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক। টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা, পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা, অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা।
সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি। এবং একই সাথে গণমাধ্যমের যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম, টেলিভিশন, রেডিও, অনলাইন, সংবাদপত্র, সেগুলোরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কি সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান খোঁজার চেষ্টা করেছি। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে কি কি গুরুত্ব পেয়েছে এবং প্রধান উপদেষ্টা এ নিয়ে কি বলেছেন, কি তথ্য আছে আপনার কাছে? দীর্ঘ 120 দিন পর কমিশন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিডিয়ার সংস্কার অর্থাৎ গণমাধ্যম সংস্কারের যে প্রস্তাবনা সেটি তারা প্রস্তুত করেছেন এবং আজকে প্রধান উপদেষ্টার কাছে এটি হস্তান্তরও করেছেন। এরপরে এসে তারা কিন্তু ব্রিফ করেন এবং ব্রিফিংয়ে তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এই 120 দিনে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন অংশীজন প্রায় 1400 মানুষের সাথে তারা কথা বলেছেন, মতামত নিয়েছেন এবং তার ভিত্তিতে তারা প্রস্তাবনাগুলো তৈরি করেছেন। এবং প্রস্তাবনার ভিতরে তাদের যে অভিজ্ঞতার কথাগুলো তারা এনেছেন সেটি হচ্ছে যে গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে এবং মিডিয়াগুলো হাউসগুলোর যারা মালিক হয়েছেন তারা আসলে বিনিয়োগের টাকা কোথা থেকে এনেছেন, কোথা থেকে এই বিনিয়োগগুলো এসেছে সেইটার ব্যাপারে কোনো প্রকার নির্দেশনা এবং সত্যিকার অর্থে তাদের যে স্বীকারোক্তি সেটি তারা জানেন না বলে তারা জানিয়েছেন। এবং এই আর্থিক লেনদেনের বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং গণমাধ্যমকে স্বাধীন হিসাবে কাজ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকগুলো রয়েছে সেগুলো দূরীকরণের বিষয়ে তারা কথা বলেছেন। একই সাথে প্রস্তাবনার মোটা দাগে যদি আমি বলি তাহলে প্রস্তাবনার ভিতরে ক্রস ওনারশিপ বাতিলের একটা প্রস্তাব এসেছে, অর্থাৎ একজন ব্যক্তি যাতে টেলিভিশন এবং পত্রিকা একই সাথে দুইটি প্রতিষ্ঠানের মালিকানা না পান সেই প্রস্তাবনা তারা করেছেন। বেতার এবং টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাবনা এসেছে। একই সাথে জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের একটা প্রস্তাবনা তারা এনেছেন এবং একই সাথে স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে সেটি পরিচালনা করার প্রস্তাব তারা রেখেছেন। একই সাথে বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাব তারা করেছেন। তারা জানিয়েছেন যে প্রেস কাউন্সিল কার্যকর না এই মুহূর্তে। যে আইনে গঠিত হয়েছিল সেটি সংবাদপত্রের ক্ষেত্রে গঠিত হয়েছে, কিন্তু বর্তমান সময়ে রেডিও, টেলিভিশন এবং অনলাইনের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে তারা একটি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবনা করেছেন যাতে সকল সংবাদ মাধ্যমের সুরক্ষা যেমন নিশ্চিত করা যাবে, তেমনি সাংবাদিকদের কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ভুল সাংবাদিকতা অথবা বিভিন্ন ধরনের ইয়েলো জার্নালিজম যেটি পরিচিত রয়েছে তার মাধ্যমে যদি কোনো প্রতিষ্ঠান ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাও যাতে সেটা বিচারের আওতায় নিয়ে আসা যায় সেই হিসাবে যাতে এই কমিশন কাজ করবে। এবং সাংবাদিকদের মধ্যে দুর্নীতি যেন ঢুকে না পড়ে সেই জন্য তাদের বেতন কাঠামোর একটা সঠিক নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার একটা প্রস্তাবনা করা হয়েছে। নবম ওয়েজ বোর্ডের আওতায় বেতন কাঠামো নিয়ে আসা এবং একই সাথে রাজধানী সহ বড় সিটিগুলোতে যেহেতু জীবনমানের খরচ বেশি সেই জন্য একটা ঢাকা ভাতা যুক্ত করার একটা প্রস্তাব তারা করেছেন। একই সাথে পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনে যে টিআরপির ক্ষেত্রে যে জালিয়াতি সেই জালিয়াতি বন্ধকরণের জন্য তারা প্রস্তাব করেছেন। এবং বলতে হবে যে সরকারি বিজ্ঞাপন দেওয়ার যে একটা দৌরত্ব ছিল এবং জালিয়াতি ছিল বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের ক্ষেত্রে সেটি যাতে বন্ধ করা যায় এবং নিয়মের ভিতরে আনা যায় এবং রাজনীতিকরণের যেই দৌরত্ব ছিল সেটি যাতে বন্ধ করা যায় সেই প্রস্তাব তারা করেছেন। সবশেষ বলতে পারি যে আসলে সর্বমোট প্রায় 20-এর অধিক তারা প্রস্তাবনা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তাদের কাছে জানতে চেয়েছেন যে দ্রুততম সময়ে যেটি বাস্তবায়ন করা সম্ভব এমন সুপারিশ রয়েছে কিনা। তো সেখান থেকে তারা এখানে আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে তারা একটা আশু বাস্তবায়ন সম্ভব সেই ধরনের তালিকা প্রধান উপদেষ্টার কাছে তারা হস্তান্তর করবেন। ধন্যবাদ শান্ত, অনেক গুরুত্বপূর্ণ তথ্যই জানিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নেয়। এ সময় দ্রুত আওয়ামী লীগের বিচার না করা হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা। জুলাইয়ের স্লোগান নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন অভ্যুত্থানে আহতরা। দাবি গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এ সময় সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। আহতরা বলেন বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবনযাপন করছেন। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতেও তারা প্রস্তুত। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। আমরা বেঁচে আছি আর আমরা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন
এটা দ্রুত সময়ের মধ্যে না করেন আপনাদেরও গতি থাকবে না। আগামী 48 ঘন্টার ভিতরে নিষিদ্ধ করে যারা তাদেরকে সাপোর্ট করছে তাদের অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। ঈদের আনন্দ মলিন হয়ে গেছে মাদারীপুরের শিবচরের একটি পরিবারের। দফায় দফায় মুক্তিপণ দিয়েও ছেলেকে জীবিত উদ্ধার করতে পারেননি সজীবের বাবা মা। লিবিয়ায় দালাল চক্রের খপ্পরে সেখানেই প্রাণ হারিয়েছে এই যুবক। ছেলের মরদেহ ফিরে পাওয়ার আকুতি পরিবারের। লিবিয়া থেকে এসেছে সন্তানের মৃত্যুর খবর, তাই থামছে না সজীবের স্বজনদের আহাজারি। শিবচরের বাগমারা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনদের দাবি, পার্শ্ববর্তী শিরখাড়া এলাকার দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে 4 মাস আগে দেশ ছাড়ে সজীব। 15 লাখ টাকা চুক্তিতে ইতালি পাঠানোর কথা ছিল, তবে নেওয়া হয় লিবিয়ায়, তুলে দেওয়া হয় মানব পাচারকারীদের হাতে। এরপর সজীবকে ভিডিও কলে রেখে চালানো হয় নির্যাতন। দফায় দফায় চাওয়া হয় মুক্তিপণ। এভাবে 46 লাখ টাকা চক্রটি নিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। নাই পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে, মায়ের ডাবল ফোলার দুনিয়া মানে বিদায় করে গেছে। লিবিয়া নেওয়ার পর বেচতে গেছে বলে বেচার পর তাকে খুব মার ধর খুব অত্যাচার করছে। টাকা পয়সা দিচ্ছি সে জায়গায়, টাকা পয়সা নিয়েছে অনেক। মানব পাচারকারীদের টানা নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন সজীব। গত বুধবার তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, সেদিনই হাসপাতালে মৃত্যু হয়। মরদেহ দেশে আনার দাবি পরিবারের। এই টাকা জমি তাদের যতটুকু সম্পত্তি ছিল সেই সব সম্পত্তিটুকু বিক্রি করে দিয়েছে। এই দেখেন তাদের অবস্থা, তারা অনেক অসহায় মানুষ। অসুস্থ হয়ে গেছে, পরে মাইরা ফেলাই থইছে, পরে দেশে একজনে নিয়ে তার রুমে রাখছে। আমাকে ভাই দরকার, আমাকে দালাল, আমাকে ভাই দরকার, আমাকে ভাইরে কাইনে দিতে হবে। ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে, আমি প্রধান দালালের বিচার চাই। ভুক্তভোগী পরিবারটিকে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। দালাল চক্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। দালাল নিশ্চয়ই তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেছিল, তার নাম ঠিকানা পাইছে, আমাদের অভিযান চলছে। তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কেউ অভিযোগ করে নাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। সজীবের সাথে সেদিন বিদেশ পাড়ি দিয়েছিল তার চাচাতো ভাই রাকিব, কিন্তু তার পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করে। এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাকিবের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর আগে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। সে সাথে ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন করা যাবে না তা সংবিধানে যুক্ত রাখার দাবি জানিয়েছে দলটি। এছাড়া সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়ার পক্ষে খেলাফত মজলিস। জাতীয় সংসদের এলটি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের। বিদ্যমান সংস্কার নির্বাচনের আগেই সম্ভব মনে করেন তিনি। বলেন, অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব সংবিধানের সংশোধন, প্রয়োজনে উচ্চ আদালতের মতামত নেওয়া যেতে পারে। বলেন, খেলাফত মজলিস গণপরিষদের পক্ষে না, প্রয়োজনীয় সংস্কার 10 মাসে করা সম্ভব। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে দফায় দফায় হামলার শিকার হলেন গণমাধ্যম কর্মীরা। এতে যমুনা টিভির খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব সহ আহত হয়েছেন 4 জন। কেড়ে নেওয়া হয়েছে ক্যামেরা ও মোবাইল ফোন। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা। সংবাদ সংগ্রহে যান যমুনা টিভির খোকন চৌধুরী ও ক্যামেরা পার্সন জিহাদুল ইসলাম সাকিব। এ সময় অতর্কিত হামলা চালায় ইন্টার্ন চিকিৎসক সহ মেডিকেলের শিক্ষার্থীরা। 3 তলা থেকে মারতে মারতে গণমাধ্যম কর্মীদের নামানো হয় নিচতলায়। এরপর আরও কয়েক দফায় চালানো হয় হামলা। এতে গুরুতর জখম হন খোকন চৌধুরী ও জিহাদুল ইসলাম। কেড়ে নেওয়া হয় ক্যামেরা, মোবাইল ও মাইক্রোফোন। হামলার শিকার হন আরও 2 সাংবাদিকও। অতর্কিত আমার উপরে হামলা শুরু করলো। আমার ক্যামেরা পার্সনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেল।
আমার হাতের মোবাইল লঘু সবকিছু আমি ভাই কথা শুনেন আমরা তো এখনো কিছু করিনি, তারা বলতেছে যে না আমরা তাদের ভিডিও করছি। কেন ভিডিও করলাম? স্টাম্প দিয়ে লাঠি দিয়ে বেরিয়েছে, আমার মারতাছে, ঘুষাইতেছে, আমার এদিকে মারছে, তলপেটে মারছে, আমার লাথি মারছে। আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন খোকন চৌধুরী। গত 3-4 দিন আগেও কিন্তু কুমিল্লা মেডিকেলের অনিয়ম নিয়ে নিউজ করেছি। তা আমার মনে হচ্ছে আমি স্পষ্ট শুনলাম যে এখানে একটা কোনো অজ্ঞাত একটা ফোন আসছে, সম্ভবত মেডিকেল কলেজের যে বর্তমান ডিরেক্টর আছে সে ওপেন অর্ডার দিতেছে যে সাংবাদিকদেরকে আগে পিটাও, তারপরে ওদেরকে বাইন্দা ভাড়ায় রাখো। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তারা। এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর এবং তার তত্ত্বাবধানে যারা এই যাচিত হামলা করেছে, যারা তাদেরকে মারধর করেছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে আমাদের লুণ্ঠিত যে ক্যামেরা অতি সত্বর ফেরত দেওয়া হোক এবং কারা করেছে সিসি ক্যামেরার সেই ফুটেজ কিন্তু এখনো রক্ষিত আছে। পরে আহত গণমাধ্যম কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদযাত্রায় মহাসড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্কর ছক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযানে নেমেছে বিআরটিএ ও ডিএমপির ট্রাফিক বিভাগ। বেলা 11:30টায় রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেশ কয়েকটি গাড়ির বডি তৈরির ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় সব মালিককে সতর্ক করার পাশাপাশি কেউ যেন ফিটনেসবিহীন বাস সড়কে না নামায় সেই মর্মে মুচলেকা নেওয়া হয়। কর্মকর্তারা বলেন, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের অভিযান চলবে। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। পাশাপাশি ঈদে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। আগামী যে আসন্ন আমাদের ঈদ উল ফিতর আছে, সেই ঈদ উল ফিতর উপলক্ষে ফল্টি ভেহিকেল যেগুলো রাস্তায় চলাচলের উপযোগী না, এই গাড়িগুলো যাতে রাস্তায় চলাচল করতে না পারে এই বিষয়ে বাস মালিক, পরিবহনের মালিক তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা বাস চালক, শ্রমিক সবার সাথে বসতেছি, ওনাদেরকে সবাইকে আমরা সতর্ক করতেছি যে আপনারা এমন কিছু করেন না যে আপনাদের গাড়িটার ক্ষতি হয়। গাড়ির ক্ষতি হলে কিন্তু সবার আগে হেল্পার এরাও মারা যায়, মানুষ তো মারা যায়, মালিকের ক্ষতি হয়। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সিংহভাগ কাজ শেষের পথে। খুলে দেয়া হচ্ছে এই রুটে প্রায় সব আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। তাই এবার উত্তরের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। যদিও শঙ্কা কাটছে না যাত্রীদের, সাথে রয়েছে ডাকাত আতঙ্ক। যমুনা সেতুর পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাশেও দীর্ঘদিন ধরেই চলছে সড়ক উন্নয়নের কাজ। প্রকল্পের কারণে অনেক জায়গা এখনও সংকুচিত, চলতে হয় এক লেনে। তাই প্রতি বছরই উত্তরবঙ্গে ঈদযাত্রার দুর্ভোগ চিরচেনা দৃশ্য। সামনে আবারও ঈদযাত্রা, তার আগেই সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক খুলে দেওয়া হবে। সাথে খুলে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। এতে যানজট কমবে বলে আশা প্রকল্প ব্যবস্থাপকের। ঝাওয়েল ওভারপাস আর আমাদের হাটিকামরুলের গোল চত্বর, এই গোল চত্বরে আমরা এখন এই ঢাকা থেকে বগুড়া যে 4 লেনের আমরা একটি পার্শ্ব সড়ক, যেটা সার্ভিস সড়ক বলছি, এটা আমরা চালু করে দিচ্ছি। এছাড়াও আমরা 4টি আন্ডারপাস আমরা বলছি, সেটা হচ্ছে সলঙ্গা, ঘুরকা, ছনকা এবং মির্জাপুর। এই 4টি আন্ডারপাস আমরা চালু করে দিয়েছি। তবুও স্বস্তি পাচ্ছে না যাত্রীরা, কারণ যত্রতত্র বাস থামানো সহ কিছু যানবাহন ট্রাফিক নিয়ম পুরোপুরি না মানার কারণে দুর্ভোগের সংখ্যা রয়েই যাচ্ছে। গেল কমাসে রাতের মহাসড়কে ডাকাতির ঘটনাও যোগ করছে বাড়তি আতঙ্ক। রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে। আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার, মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়া হচ্ছে। হাওয়াল ওভারব্রিজ, কড্ডা, নলকা, এদিকে ঢিল ছুড়ে আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। অনেক সময় বাসটাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় থামিয়ে তারা যাত্রী তুলছে এবং দেখা যাচ্ছে লং রুটের বাসে যারা টিকিট কেটে উঠছে, বাট তারপরেও বাসটাকে তারা অনাকাঙ্ক্ষিতভাবে থামাইছে। ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। যেসব জায়গায় দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যানজট হতে পারে, এগুলো জায়গা আমরা আগেই চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন, শাসক, সড়ক, জনপদ, হাইওয়ে পুলিশের সঙ্গে দফায় আমাদের মিটিং হয়েছে। প্রতিদিন এই মহাসড়কে প্রায় 1.5 লক্ষ যানবাহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে যায় আরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে আর কখনো পথভ্রষ্ট হতে দেয়া যাবে না, এমনটাই মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ, জাতীয় স্বার্থ ও ঐক্যের পথরেখা নিয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোই ঠিক করবে নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে এবং পরে কতটুকু সংস্কার হবে। এছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এ বিষয়ে সবার একমত থাকতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনা প্রয়োজন। এই তরুণদের হাত ধরে যেই বাংলাদেশ আজকে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে কিন্তু কখনোই আর পথভ্রষ্ট হতে দেওয়া যাবে না। আমাদের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত কি হবে, আগামী নির্বাচন যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ কি থাকবে কি থাকবে না সেই ব্যাপারেও আমাদের ঐক্যমত থাকা প্রয়োজন। রাজধানীর হাতিরঝিল থেকে 1,07,000 পিস ইয়াবা সহ 4 জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দকৃত বিলাসবহুল প্রাইভেট কারে তল্লাশি করে লুকিয়ে রাখা 1,07,000 পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে আসত। এছাড়াও প্রতি মাসে বড় একটি চালান ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করত তারা। প্রায় 3 মাসের চেষ্টায় চক্রটিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলেও জানায় সংস্থাটি। টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচতুর কৌশলের কারণে তারা আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরাচড়ার বাইরে ছিল। পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত। ঈদের কেনাকাটার সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। ঈদের তো আর অল্প কিছুদিন বাকি, ক্রেতাদের কেনাকাটার খবর জানতে চাই এবং আমরা যেহেতু জানিয়েছি শিশুদের এবারে পোশাকে বৈচিত্র্য অনেক আছে, ক্রেতাদের খবরাখবর জানবো এবং শিশুদের কেনাকাটার খবর জানতে চাই। আসলে উপলক্ষে তো প্রথমত দিক থেকে শিশুদের কেনাকাটাই করে রাখেন বাবা মায়েরা। এখন যেহেতু ঈদের সময়টা একদম কাছাকাছি, এই সময়ে আসলে বড়দের কেনাকাটার দিকে বেশি মনোযোগী হচ্ছেন ক্রেতারা, যেমনটা আমি দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই মোটামুটি আমি যমুনা ফিউচার পার্কের বিভিন্ন শোরুমে বিভিন্ন আউটলেটগুলো ঘুরে ঘুরে দেখেছি। সেখানে আমি দেখেছি যে শিশুদের জন্য কেনাকাটা করছেন বাবা মা, একই সঙ্গে নিজেদের জন্য কেনাকাটা করছেন। কেউ কেউ বলছেন যে ইতিমধ্যেই ছোটদের কেনাকাটা সম্পন্ন হয়ে গিয়েছে, এখন তারা নিজেদের জন্য কেনাকাটা করতে এসেছেন। ফলে সব মিলিয়ে আসলে পুরো পরিবারের কেনাকাটা চলছে এবং যমুনা ফিউচার পার্ক যেহেতু একই ছাদের নিচে সমস্ত পণ্য ক্রেতারা পেয়ে যান, সেই জন্য আসলে যমুনা ফিউচার পার্কে একদম রমজানের শুরু থেকেই ক্রেতাদের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো। এবং এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শোরুমে আসলে ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দের পণ্যগুলো কিনছেন এবং বিভিন্ন মূল্য ছাড়ও রয়েছে যমুনা ফিউচার পার্কে ঈদ উপলক্ষে। সেইগুলো ক্রেতারা আসলে বুঝে নিচ্ছেন, নিজের পছন্দের পণ্যগুলো কিনছেন এবং পরিবারের জন্য আসলে প্রত্যেকটা আউটলেট ঘুরে ঘুরে তারা দেখছেন। এবং যেমনটি আপনি বলছিলেন যে কেনাকাটার মধ্যে শিশুদের পোশাকের বৈচিত্র্য রয়েছে, অবশ্যই শিশুদের পোশাকের প্রচুর বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ডিজাইনের, এবং শিশুরা যেহেতু একটু জাঁকজমক পছন্দ করে, একটু চাকচিক্য পছন্দ করে, একটু রঙিন পোশাক পছন্দ করে, ফলে সেগুলোর প্রতিও আসলে এই যমুনা ফিউচার পার্কের প্রতিটি আউটলেট গুরুত্ব দিচ্ছে। ধন্যবাদ ঐশী যোগ দেওয়ার জন্য। খুলনায় মশা নিধন ও উপদ্রব থেকে রক্ষার দাবিতে ধূপ কয়েল জ্বালিয়ে মশারি নিয়ে ব্যতিক্রমী বিক্ষোভ করেছে নগরবাসী। সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী পিকচার প্যালেস মোড়ে কর্মসূচির আয়োজন করে খুলনা নাগরিক সমাজ। বক্তারা বলেন, মশার যন্ত্রণায় দিন কিংবা রাত কোথাও স্বস্তিতে থাকা যায় না, কয়েল জ্বালিয়েও রক্ষা নেই। এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে নাগরিক সমাজ।
বলেন নামমাত্র ধোঁয়া আর তেল ছিটিয়েই মশা নিধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। বাইরে দাঁড়াইলে মশা কামড়াচ্ছে, এই জন্য মশা থেকে বাঁচার জন্য আমরা মশারির ভিতর ঢুকছি যাতে আমরা একটু বাঁচতে পারি। ধূপ আর আমরা কয়েল দিয়ে এটা প্রতিবাদ, মূলত প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে। এইটার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে মশা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বৈদ্যুতিক কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে, যার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস উল্টবাই জানান, জরুরি ব্যাকআপ ব্যবস্থা কাজ করলেও তা পুরো বিমানবন্দর চালানোর জন্য যথেষ্ট ছিল না। শুক্রবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয় বিমানবন্দরে। নির্দিষ্ট কিছু ফ্লাইট অবতরণের অনুমতি দেওয়া হয়, তবে পুরোপুরিভাবে বিমান চলাচল শুরু হতে আরও 24 ঘন্টা সময় লাগবে বলে জানানো হয়। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সুদানের সেনাবাহিনী প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর থমথমে পরিস্থিতি দেশটিতে। এখনও রাজধানী খার্তুম থেকে পুরোপুরি সরে যায়নি প্যারামিলিশিয়া RSF বাহিনীর সদস্যরা। আবারও যে কোনো সময় লড়াইয়ের শঙ্কা বাসিন্দাদের। বিদ্রোহীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। লড়াই এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন RSF প্রধান। 2 বছর ধরেই চলছিল পুনরুদ্ধারের চেষ্টা। অবশেষে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সুদানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে। প্যারামিলিশিয়া বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর সদস্যদের হটিয়ে উচ্ছ্বসিত সেনাদের উল্লাস। রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবন পুনরুদ্ধারকে দেখা হচ্ছে সুদানের ক্ষমতাসীন সেনা সরকারের কৌশলগত বড় বিজয় হিসেবে। যদিও সংঘাতের জেরে প্রাণ দিতে হয়েছে বেশ কয়েকজন সেনা ও সংবাদকর্মীকে। নিহত এক সাংবাদিকের জানাজায় অংশ নিতে শুক্রবার এল গেজিরা প্রদেশে যান সেনাপ্রধান বুরহান। জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, নিহতদের রক্ত বৃথা যাবে না। RSF এর বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সুদানকে মুক্ত করতে আমাদের সেনারা উল্লেখযোগ্য গতিতে এগোচ্ছে। জনগণের কাছে আমাদের অঙ্গীকার, এই লড়াই থামবে না। সাধারণ মানুষের কাছ থেকেই উদ্দীপনা পাচ্ছি আমরা। প্রাণহানির ঘটনায় সমবেদনা। আল্লাহর ইচ্ছায় এই বীরত্বপূর্ণ ত্যাগের ফল আমরা শিগগিরই পাব। বিদ্রোহীরা কিংবা সুদানের মানুষের জন্য ক্ষতিকর কেউই এদেশে থাকতে পারবে না। এখনো অবশ্য রাজধানী খার্তুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে RSF সদস্যরা। বিমানবন্দরের কিছু অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা। এক বিবৃতিতে লড়াই এখনো শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন RSF প্রধান জেনারেল মোহাম্মদ দামদান দাগালো। 2019 সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাত করে সুদানের সেনাবাহিনী। কুয়ের সময় RSF সহযোগী হলেও 2023 সাল থেকে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। বর্তমানে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু এলাকার নিয়ন্ত্রণ সামরিক সরকারের হাতে। অন্যদিকে পশ্চিমাঞ্চলে দারফুরের বেশিরভাগ এলাকা এবং দক্ষিণেও কিছু অংশের নিয়ন্ত্রণ RSF এর হাতে। ডরোথি দস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।